গুড ইভিনিং স্টুডেন্টস। কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করা ছিল, সেটার ভেতরে কিছুটা বানাতে পেরেছি, তো সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। এটা হচ্ছে ফার্স্ট, হোয়াট ডু ইউ মিন বাই ভাইটাল সায়েন্স। মানে এমনভাবে লিখেছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং পরীক্ষার অ্যান্সারও তোমরা মোটামুটি অ্যাটেন্ড করতে পারবে। এছাড়া তোমরা নিজেরাও যদি কোনো কিছু অ্যাড করতে চাও সেটাও করতে পারো। তাহলে চলো দেখে নিই। তাহলে ভাইটাল সাইন, মানে ভাইটাল সাইন বলতে আমরা কী বুঝি? ভাইটাল সাইন হচ্ছে একটা বেসিক কম্পোনেন্ট অফ ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল স্ট্যাটাস অফ এ পারসন। মানে যে সাইনগুলো দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো বা ইন্ডিকেট করতে পারবো কোনো পারসনের ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল স্ট্যাটাস। তো সেগুলো কি হয়, মানে আমাদের এই যে নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্যাটাস বা সাইকোলজিক্যাল স্ট্যাটাস, এগুলো আমাদের বডিই মেনটেন করে, যাকে আমরা হোমিওস্ট্যাসিস বলি। সেই জন্যে এই হোমিওস্ট্যাসিস কী করে, আমাদের নর্মাল ফাংশনটা মেনটেন করছে। সেই জন্য যে সাইনগুলো আমরা শো করে বডি, বা যে সাইনগুলো আমাদেরকে প্রুভ করে যে বডি ইজ ইন আ নিউট্রাল পজিশন, সেই জন্য এদেরকে ভাইটাল সাইন বলা হয়। এছাড়াও কি কারণ আছে, যেহেতু এই সাইনগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডায়াগনস্টিক কোনো ডিসিশন নিতে পারি, বা থেরাপিউটিক কোনো ট্রিটমেন্ট দরকার আছে কি না সেটাও যেমন আইডেন্টিফাই করতে পারি, তেমনি আমাদের ভাইটাল অর্গানগুলোই যে সাইন সিমটম বা যে ইন্ডিকেশনগুলো দেয় সেগুলো আমরা এই মেজারমেন্টের মাধ্যমে বুঝতে পারি। দ্যাটস ওয়াই দে আর কল দ্য ভাইটাল সাইন্স অফ আওয়ার বডি। ওকে, তাহলে কি আছে যে দেখে নিই। তাহলে এটা বুঝতে পারলাম যে কোনো এই সাইনগুলোর মধ্যে কোনো একটার যদি অল্টারেশন হয় বা ডিস্টার্বড হয়, সেগুলো আমরা ভাইটাল সাইন চেক করার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো, মানে আর্লি ডায়াগনোসিস করতে পারবো। তাহলে এগুলোকে ভাইটাল সাইন কেন বলছি একটু জেনে নিই, যে এর পেছনে কি কারণটা আছে, বা কোন কোন কারণের জন্য এগুলোকে আমরা ভাইটাল সাইন নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি, যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার আর দ্য ইন্ডিকেটার্স, যারা কিনা ভাইটাল অর্গানস মানে মেনটেন করে বা এদেরকে চালনা করে, যেটা লেমেন্স টার্মে আমি বলতে পারি যে ভাইটাল অর্গানগুলোর যে ফাংশন সেগুলো আমরা এই সাইনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। সেজন্যে এদেরকে আমরা ভাইটাল সাইন বলছি। ভাইটাল অর্গান যেহেতু এই সাইনগুলোকে প্রুভ করছে বা শো করছে, তাই এরা ভাইটাল সাইন। নেক্সট কী আছে, পেশেন্টের যদি এই সাইনগুলোর মাধ্যমে আমি পেশেন্টের ইমপ্রুভমেন্ট, ডিটোরিয়েশন ডিটেক্ট করতে পারি আর্লি, আমরা এটা আগেই বললাম, তো সেজন্যও এখানে ভাইটাল সাইন বলা হচ্ছে। এছাড়া কি আছে, যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন যদি হয় হেলথ ইস্যুতে, বা তুমি 2 ঘন্টা আগে একটা ভ্যালু পেলে 2 ঘন্টা পরে দেখলে আরেক রকম ভ্যালু পাচ্ছ, তাহলে এই যে ভ্যারিয়েশন হলো তুমি আর্লি রিকগনাইজ করতে পারছো, সেজন্যও একে ভাইটাল সাইন বলা হচ্ছে। এছাড়া কি আছে, নর্মাল ভ্যালু থেকে কতটা ডিটোরিয়েট করলো, কতটা অল্টারেশন হলো, শুধু যে ডিটোরিয়েট হবে তাও নয়, অল্টারেশন কতটা হলো সেটাও আইডেন্টিফাই করতে পারছি, সেজন্য একে ভাইটাল সাইন বলা হচ্ছে। এছাড়া যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট করার ফলে সেটার ইমপ্রুভমেন্ট বা কোনো অল্টারেশন হচ্ছে কি না আদৌ, মানে ট্রিটমেন্টটা এফেক্টিভ হচ্ছে কি না, সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই জন্য একেও ভাইটাল সাইন বলা হয়। আর কি, অনেক সময় ভাইটাল সাইন দেখে বা মেজার করে আমরা কিন্তু পেশেন্টের সাইকোলজিক্যাল স্ট্যাটাস বুঝতে পারি বা ইমোশনাল স্টেট আইডেন্টিফাই করতে পারি। সো ইন শর্ট আমরা বলতে পারি যে আমাদের ভাইটাল সাইনগুলো হলো টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার, এটা তোমরা বইতে পেয়ে যাবে। এবং বলা হয় যে পেন ইজ দ্য ফিফথ ভাইটাল সাইন। অনেক সময় পেন দিয়েও কিন্তু আমরা অনেক অল্টারেশন পাই ভাইটাল সাইন্সের। এছাড়া আমার পার্সোনালি যেটা মনে হয়, এতদিনের আইসিইউ এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, তোমরা যদি ইউরিন আউটপুট দেখো, অক্সিজেন স্যাচুরেশন, ক্যাপিলারি রিফিল টাইম এবং ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ লেভেল থেকেও আমরা পেশেন্টের বা ক্লায়েন্টের
বা যে কোনো নর্মাল মানুষেরও আমরা আইডেন্টিফাই করতে পারবো যে তার ভাইটাল স্ট্যাটিস্টিক্স কী আছে। লাস্ট 4টে পয়েন্ট কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। তোমরা যত দিন যাবে, যত বুঝতে পারবে কাজ করতে করতে, তত দেখবে যে এটা বুঝতে পারবে যে দে আর অলসো দ্য ভাইটাল সাইন্স অফ আ হিউম্যান বডি। ওকে, তাহলে আশা করি তোমরা বলতে পারবে বা বুঝতে পেরেছো যে ভাইটাল সাইন্স বলতে আমরা কি বুঝি। ওকে, নেক্সট অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। আমাদের পালস, হাউ টু চেক পালস আমরা নিশ্চয়ই শিখে গেছি এতদিনে। তো এবার যেটা আমরা পড়বো যে এর অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। তাহলে পালস হচ্ছে একটা ওয়েভ লাইক সেন্সেশন। তোমরা ফিল করো তাহলে বুঝতে পারবে যে এটা একটা পেরিফেরাল আর্টারিতে যে পালসেশন আমরা ফিল করি সেটাকেই আমি পালস বলছি। এছাড়া আমার একটা টুইস্টিং কোশ্চেন থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পালস অ্যান্ড হার্টবিট। তাহলে যখন আমরা এই পালসটাকেই আমরা মনিটরের মাধ্যমে, যে কোনো মনিটর, কার্ডিয়াক মনিটর হতে পারে, অক্সিজেন স্যাচুরেশন মেশিন হতে পারে, অক্সিজেন প্রোব হতে পারে, তো যেটার মাধ্যমেই আমরা হার্টবিটটাকে কোনো মেশিনের মাধ্যমে যখন দেখছি, মানে জাস্ট দেখা, সেটাকে আমরা হার্টবিট বলছি। যখন ফিল করছি, দ্যাট ইজ পালস। ওকে, তাহলে পালস ইজ দ্য অল্টারনেট এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েল অফ আর্টারি অ্যাজ দ্য ওয়েভ অফ ব্লাড ইজ ফোর্সড থ্রু ইট। মানে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন হচ্ছে তখনই কিন্তু আমরা পালসেশনটা ফিল করতে পারছি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সিস্টার ন্যান্সি, অ্যাকর্ডিং টু WHO, নর্মাল পালস রেট হলো, মানে যে রেঞ্জটা সেটা হলো 60 to 100 বিটস পার মিনিট। ওকে, বানানটা আমাদের কিন্তু ঠিক লিখতে হবে, না হলে কিন্তু মার্কসটা আর পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে অ্যাবনর্মাল রেট, ফার্স্ট দেখে নিই রেটের ভেতরে কী ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে। তাহলে ফার্স্ট কি, ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, ট্যাকি মানেই আমরা এটা মাথায় ঢুকিয়ে নেব বেশি। তাহলে when the pulse rate is 100 or more than 100, that is called tachycardia. এখন যে টার্মগুলো আমরা ইউজ করব এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে আসবে। ওকে, তো এগুলো আমাদের সারা জীবনের অ্যাসেট, এগুলো আমাদের জানতেই হবে। তাহলে এগুলো আমরা সাধারণত ট্যাকিকার্ডিয়া কোথায় পেতে পারি? হাই ফিভার, হার্ট ডিজিজ। ঠিক আছে, নেক্সট ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডি মানেই মনে করবে কম, স্লো। ওকে, তাহলে when the pulse rate is 60 or less than 60 beats per minute, that is ব্র্যাডিকার্ডিয়া। ওকে, যেমন এক্সাম্পল হার্ট ব্লক বা কিছু ড্রাগও আছে যেগুলো ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, বা যে ড্রাগের এফেক্টের জন্যে ক্লায়েন্টের ব্র্যাডিকার্ডিয়া হয় বা করা হয় ট্রিটমেন্ট পারপাসে। নেক্সট পয়েন্ট, অ্যাবনর্মাল রিদম মানে একটা যে ফ্লোতে চলছিল সেই ফ্লোতে কিছু অ্যাবনর্মালিটি। তাহলে যেমন ধরো যে ওয়েন এ বিট ইজ মিসড, মানে একটা ফ্লোতে চলছিল, একটা আমরা জানি যেমন গানের একটা রিদম হয় তেমনি রেসপিরেশনের একটা রিদম হয়, তেমনি পালসেরও একটা রিদম হয়। তো কখনো হয়তো একটা পালস মিস হলো, সেটাকে আমরা অ্যাবনর্মাল বলছি। তাহলে সেই মিস হওয়াটা কিন্তু রেগুলারলি হতে পারে, আবার ইররেগুলারলি হতে পারে। ধরো তুমি 3টে বিট পেলে, তারপরে একটা মিস, আবার 3টে পেলে তারপরে একটা মিস, দ্যাট ইজ রেগুলারলি ইররেগুলার। আরেকটা কি আছে যে তুমি একটা বিট পেলে একটা মিস করলো, আবার 2টো পেলে আবার একটা মিস করলো, আবার 3টে পেলে একটা মিস করলো, এরকম কোনো ঠিক নেই, সেটাকে বলছি ইররেগুলার। ওকে, তাহলে মোটামুটি রিদমের ভেতর এই দু ধরনের আমরা অ্যাবনর্মালিটি পেতে পারি। নেক্সট, অ্যাবনর্মাল ভলিউম। মানে ভলিউম বলতে এখানে বলা হচ্ছে যে আমরা তো পালসটা ফিল করছি, যে ব্লাড ফ্লোটা যাচ্ছে সেটার একটা ওয়েভ লাইক ফিলিংস। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যখন পালসটা তুমি ফিল করবে তখন ফুল ভলিউম। একজন সিনিয়র সিটিজেন বা একটা ওল্ড এজ পার্সনের বাড়িতে যদি কারো থেকে থাকে, পালস ফিল করে দেখো, আর আরেকজন অ্যাডাল্ট বা টিনেজারের পালস ফিল করে দেখো, দেখবে দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে বুঝতে পারবে যে ভলিউমের ডিফারেন্সটা কী আছে। ঠিক আছে, যেমন একটা
পার্সন যদি হাইপোভলিউমিয়া থাকে, মানে ফ্লুইড লস হয়েছে, তার প্রেশারটাই লো আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট লো ভলিউম পাবে। এটা তোমরা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু ফিল করতে পারবে না, এটা ফিল করতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসি, অ্যাবনর্মাল টেনশন। টেনশন মানে কি, মানে একটা টান অনুভব করা, সেটা কি পালস ফিল করলে বুঝতে পারবে যে হার্ট ডিজিজের ক্ষেত্রে কি হয়, হাই টেনশন থাকে, ঠিক আছে। আর অনেক সময় এই টেনশনটা আবার লো হয়, ঠিক আছে। তো এই টেনশনের ডিফারেন্সটাও আমি যতক্ষণ না পালস চেক করছি ততক্ষণ কিন্তু বুঝতে পারবো না, ওকে। নেক্সট, অ্যাবনর্মাল ডিগ্রি অফ কম্প্রেসিবিলিটি। অনেক সময় মানে আর্টারিগুলো কি হয়, একটু হার্ড হয়ে যায়, মানে সেটা কোনো প্যাথোলজিক্যাল কারণে হতে পারে বা কোনো ফাংশনাল কজেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে মানে এই হার্ট যে কম্প্রেস, তুমি যে পালস ফিল করতে চাইছো, তার জন্য তোমাকে তো একটা মিনিমাম প্রেশার দিতে হবে। আমরা পালস চেক করার সময় শিখেছিলাম না যে আমাকে মিনিমাম বনি প্রমিনেন্সের এগেনস্টে ফর্ম কম্প্রেশন দরকার টু ফিল দ্য পালস। তাহলে সেক্ষেত্রে তুমি যখন কম্প্রেস করছো দেখবে যে খুব হার্ড, তাহলে তুমি অ্যাকচুয়াল পালসেশন তুমি মিস করে যাবে না, সেটা সেক্ষেত্রে সেটা হাইপারটেনশনের ক্ষেত্রে হতে পারে অনেক সময়। আর কি আছে, ভেরি ইজ টু কম্প্রেস, মানে খুব ইজিলি তুমি হাত দিলেই বুঝতে পারছো, মানে একটু প্রেস করলে আর পাচ্ছ না, কেননা এত ফাইন হয়ে গেছে, মানে এত কম তার থিন হয়ে গেছে আর্টারিটা, যে তুমি কম্প্রেস করলে ইজিলি সেটা কম্প্রেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটাকে বলা হচ্ছে যে ভেরি ইজ টু কম্প্রেস। এক্সাম্পল কি, অ্যানিমিয়াতে সাধারণত হয়ে থাকে। আর কি আছে, লাস্ট, অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য আর্টারি। তো আর্টারির অনেক সময় কি হয়, ফ্ল্যাবি, সফট, ল্যাকিং ইন টোন, মানে টোনাসিটি নষ্ট হয়ে গেছে, তো সেটা অ্যানিমিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। আবার অনেক সময় হয়, দেখবে তোমরা সিনিয়র সিটিজেন বা ওল্ড এজ পার্সন যারা, তাদের ক্ষেত্রে হার্ড, ওয়েভি, টুইস্টেড, মানে এরকম তুমি দেখলে অনেকের দেখতে পাবে পায়ের মানে পেরিফেরাল আর্টারির দিকে আর্টারিগুলো কেমন, আর্টারি ভেন এগুলো কেমন টুইস্টিং হয়ে গেছে, তো সেগুলোও কিন্তু ফিল করতে গেলে খুব প্রবলেম হয়, সেক্ষেত্রেও আমরা পালসেশনটা পাওয়া খুব মুশকিল হয়। এগুলো অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পালস, যেমন এক্সাম্পল কি, আর্টেরিওস্ক্লেরোসিস, ওকে। এবার আসি রেসপিরেশন, মানে রেসপিরেশনের অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে রেসপিরেশন মানে কি হলো, এটা একটা ইন্ডিকেটার, রেসপিরেশন আমাদের যে চলছে সেটা হচ্ছে একটা ইন্ডিকেটার অফ যে অক্সিজেন এক্সচেঞ্জ ইন দ্য বডি, ইন দ্য লাংস, ওকে। তাহলে কি, এক্ষেত্রে রেসপিরেশন হচ্ছে একটা প্রসেস অফ ইনহেলিং অক্সিজেন ইনটু বডি অ্যান্ড এক্সেলিং কার্বন ডাইঅক্সাইড, ওকে। এছাড়া আর কি বলতে পারি, respiration is an act of breathing which is consist of inspiration, expiration and a pause, ঠিক আছে। তাহলে এই রেসপিরেশনকে কিন্তু ইউপনিয়াও বলা হয়। যদি তোমাদের কখনো আসে যে অল্টারনেট নেম অফ রেসপিরেশন, তাহলে কিন্তু ইউপনিয়া লিখতে হবে, স্পেলিংটা একটুখানি লিখে নাও, ঠিক আছে। আর নর্মাল রেসপিরেটরি রেট হলো 12 to 20 ব্রিথস পার মিনিট। ইউনিট যদি ভুল করো তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমরা সব সময় কি শিখেছি, রেসপিরেশন হোক, পালস হোক, ফুল 1 মিনিট উই হ্যাভ টু কাউন্ট, ওকে। নেক্সট আসছি, তাহলে এবার অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্সে। রেটের ক্ষেত্রে কি অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক, এগুলো কিন্তু আবারও যেগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে অলরেডি আসে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আসছি ট্যাকিপনিয়া। ট্যাকি মানে আমরা জানি বেশি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, রেসপিরেটরি রেট, তোমরা কিন্তু এরকম আর লিখবে না, আমি সময়ের অভাবে আর লিখেছি, তোমরা একদমই এরকম লিখবে না, লিখলে কিন্তু পরীক্ষাতে জাস্ট ক্রসড। আচ্ছা, নেক্সট, রেসপিরেটরি রেট মোর দ্যান 20 ব্রিথস পার মিনিট ইজ কল্ড ট্যাকিপনিয়া। এক্সাম্পল কখন হচ্ছে, ফিভার, অ্যানিমিয়া, ড্রাগ যেমন অ্যাট্রোপিন, তার জন্যও ট্যাকিপনিয়া হতে পারে। এছাড়া আরও অনেক মেডিসিন আছে, ঠিক আছে। এছাড়া ব্র্যাডিপনিয়া আমরা জানি, ব্র্যাডি মানে কম, তাহলে কি, ওয়েন দ্য রেসপিরেটরি রেট ইজ লেস দ্যান 12 ব্রেথস পার মিনিট। তাহলে এটা কিসের জন্য হতে পারে, আনকনসিয়াসনেস, ব্রেন ইনজুরি, এফেক্ট অফ মরফিন মানে ড্রাগ এফেক্টও হতে পারে। আর কি আছে, অ্যাপনিয়া।
অ্যাপনিয়া মানে সিজেশন অফ ব্রিদিং, সিজেশন অফ রেসপিরেশন, এটা বলতেই পারো, কিন্তু যদি এর সাথে একটু অ্যাড করে দাও মোর দ্যান অর ইকুয়াল টু 10 সেকেন্ড, এটা হলো কমপ্লিট অ্যান্সার অফ অ্যাপনিয়া। অ্যাপনিয়া হচ্ছে কি তাহলে? সিজেশন অফ রেসপিরেশন more than or equal to 10 second is called apnea. Okay, next rhythm. rhythm মানে একটা দেখো তুমি যে আমরা সবাই যে রেসপিরেশনটা নিচ্ছি একটা সুন্দর রিদমে চলছে, কিন্তু সেটা যখন আর কি ডিস্টার্বড হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, যাকে আমরা চেইন স্ট্রোক রেসপিরেশন বা ব্রিদিং বলছি। সেটা কেমন হয়? একটা শর্ট স্যালো রেসপিরেশন দিয়ে আস্তে আস্তে শুরু হলো, সেই রেসপিরেশনটা আস্তে আস্তে যখন বাড়ছে তখন ডিপ, নেক্সট আরও ডিপার, নেক্সট লাউডার অ্যান্ড মোর লাউডার, দেন সাডেনলি স্টপ অ্যান্ড পজ। এই সাইকেলটা হতে অ্যাপ্রক্সিমেটলি 1/2 মিনিট টু 1 মিনিট লাগে। এটা শেষ হওয়ার পর আবার নতুন সাইকেল স্টার্ট হচ্ছে, তাকে বলছি আমরা চেইন স্ট্রোক রেসপিরেশন। এখানে আমি ওয়ার্ডটা লিখতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? তাহলে চেইন স্ট্রোক রেসপিরেশন কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কসে আসে, সেটা একটু মানে পড়াশুনো করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো? চেইন স্ট্রোক রেসপিরেশন বিগিনস উইথ short shallow respiration with gradually gets deeper and deeper, louder and louder, and stops or pause. It will take 1/2 to 1 minute and whole cycle begins again. এটা মনে রাখবে, it is a dangerous sign, ঠিক আছে? and it shows loss of nervous control. কেননা রেসপিরেশনটা আমরা জানি আমাদের কন্ট্রোলে থাকে, আমরা চেষ্টা করলে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা ভাবো যে ব্লো করা, রেসপিরেশনটা আমরা যখন ব্লো করছি বা জলে যখন আমরা সুইমিং করছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু তখন কন্ট্রোল থাকে আমাদের, কিন্তু এই রেসপিরেশনের ক্ষেত্রে কিন্তু নার্ভাস কন্ট্রোলটা সাধারণত লস হয় বলেই পসিবল হয়। নেক্সট পয়েন্ট, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ঠিক আছে? তাহলে এটা দেখো, ডিফিকাল্টি মানে রেসপিরেশনটা নিতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ক্লায়েন্ট যখন শুয়ে আছে তখন সে শুয়ে শুয়ে রেসপিরেশনটা কন্টিনিউ করতে পারছে না ইফেক্টিভলি, কিন্তু সে যদি বসে যায়, বসে বসে বা প্রপড আপ পজিশন বা ফাউলাস পজিশন তুমি করে দাও, তাহলে কিন্তু তার রেসপিরেশনটা নিতে ইজিয়ার হয়, তাকে আমরা বলছি অর্থোপনিয়া। এটা মনে রাখো, অর্থোপনিয়া মিন্স ডিফিকাল্টি ইন রেসপিরেশন, এটা তোমাদের এক্সামে আসে। নেক্সট ডিসনিয়া। ডিসনিয়া হলো মানে ডিস মানেই মনে রাখবে DYS ইকুয়াল টু পেনফুল রেসপিরেশন, মানে পেন, ব্যথা। কোনো ওয়ার্ডের আগে DYS যদি থাকে তাহলে বুঝবে এটা পেনফুল। তাহলে নেক্সট যেটা এখানে নিয়া মানে আমরা জানি রিলেটেড টু লাংস, তাহলে পেনফুল রেসপিরেশন। এখানে আমি মার্কিংটা একটু ওপরে হয়ে গেছে, কিছু ইয়ে করো না। নেক্সট, তাহলে কি পেনফুল রেসপিরেশন কখন হচ্ছে? যে রেসপিরেশনটা নেওয়ার জন্য স্ট্রাগল করছে, মানে কষ্ট করে তাকে শ্বাস নিতে হচ্ছে। এক্ষেত্রে কি হয়, রেসপিরেশনটা কুইক হতে পারে, নয়েজি হতে পারে, লেবার্ড হতে পারে, ন্যাজাল ফ্ল্যারিং থাকে, যাকে আমরা দেখবে ওয়ার্ডে তোমরা অনেক সময়ও দেখতে পাবে যে অক্সিজেন নেওয়ার জন্য বা রেসপিরেশনটা কন্টিনিউ করার জন্য পেশেন্টরা বা ক্লায়েন্টরা মুখ খুলে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? নাকগুলো ফুলে যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে আরও ভালো ন্যাজাল ফ্ল্যারিংটা বোঝা যায়, ঠিক আছে? আর বড়দের ক্ষেত্রে কি হয় যে আমাদের স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেলটাকে তারা ইউটিলাইজ করে, তো সেটা দেখেও বোঝা যায় যে পেশেন্টের পেনফুল রেসপিরেশন হচ্ছে, ঠিক আছে? এটা সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে কিসের সাথে? সাইনোসিস। সাইনোসিস মানে হলো ব্লুইশ ডিসকালারেশন অফ লিভস অ্যান্ড নেল বেডস। এটা সাধারণত তোমরা পেশেন্টদেরকে দেখতে পাবে, সেটা হচ্ছে কার্ডিওলজি বা কার্ডিওথোরাসিক ইউনিটে সাইনোসিস দেখা যায়। নর্মাল ওয়ার্ডে খুব একটা, জেনারেল ওয়ার্ডে পাওয়া যায় না, কেননা এগুলো ক্রিটিক্যাল কেস পেশেন্টেরই দেখা যায়, সেজন্য নর্মাল ওয়ার্ডে তোমরা কিন্তু এগুলো দেখতে পাবে না। নেক্সট আসি নয়েজি রেসপিরেশন। তোমরা যখন
অসকালটেশন করবে তখন দেখবে কিছু কিছু রেসপিরেশনের বিভিন্ন সাউন্ড পাবে। নর্মালি যেটা তোমরা নিজেদেরকে যদি অসকালটেট করো তাহলে বুঝবে একটা নর্মাল এয়ার ব্লোয়িং হচ্ছে, কিন্তু যেগুলো অ্যাবনর্মাল সেগুলো আমরা আজকে জানবো। ফার্স্ট কি আছে? স্টার্টোরাস। স্টার্টোরাস স্টার্টোরাস মানে কি? একটা নয়েজি রেসপিরেশন, মানে হচ্ছে স্নোরিং হয় যাদের, মানে অ্যালকোহল ইনটক্সিকেশন, বেশি ড্রিঙ্ক করে ফেলে আনকনশিয়াস হয়ে গেছে, তখন যে শ্বাসটা নিচ্ছে বা রেসপিরেশন চলছে সেটা, পেশেন্ট কোমাতে থাকলে, বা নাক ডাকার যে স্নোরিংয়ের বাংলাটা, নাক ডাকলে যেরকম আওয়াজটা হয়, মানে শ্বাস নেওয়াটা একটা আওয়াজের মাধ্যমে, মানে আওয়াজ হচ্ছে তখন, তাকে বলছি আমরা স্টার্টোরাস ব্রিদিং। নেক্সট আসছে গ্রান্টিং। গ্রান্টিং হচ্ছে শর্ট অ্যান্ড ডিপ গ্রান্টিং সাউন্ড, যেটা কি না এক্সপিরেশনের সময়, প্রত্যেকটা এক্সপিরেশনে যে গ্রান্টিং সাউন্ড হচ্ছে খুব শর্ট টাইমের জন্যে, তাকে বলা হচ্ছে গ্রান্টিং রেসপিরেশন। এটা নিউমোনিয়াতে পাওয়া যায়, মানে নিউমোনিয়া পেশেন্ট পেলে তোমরা একটু অসকালটেট করবে, তাহলে বুঝতে পারবে। এগুলো যত শুনবে তত মানে ইউজ টু হবে, কানের সঙ্গে ইউজ টু করতে হবে। নেক্সট স্ট্রাইডর। স্ট্রাইডর মানে হলো হুইসলিং সাউন্ড। যখনই ইন্সপিরেশন নিচ্ছে, প্রত্যেকটা শ্বাস নেওয়ার সময় তুমি এই হুইসলিং সাউন্ডটা শুনতে পাবে। এটা ডিপথেরিয়াতে সাধারণত পাওয়া যায়। শাইং বা ইয়াউনিং। ইয়াউনিং হচ্ছে একটা ফোর্সড ইন্সপিরেশন ডিউ টু এয়ার হাঙ্গার। যেমন সিভিয়ার হেমারেজ হয়েছে পেশেন্টের, তাহলে কি অক্সিজেন ডেফিসিট হয়েছে, তখন দেখবে একটা ইয়াউনিং হয়। তো এছাড়া আর কখন হয়? যখন মানে আমরা সাউন্ড করে যখন ইন্সপিরেশনটা নেওয়ার চেষ্টা করছি, এরকম টাইপের। ভাবো তুমি একসাথে 4তলা বা 5তলা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছো, সেটা কি ইন্টেনশনালি হচ্ছে, কিন্তু যখন ডিজিজ কন্ডিশনে তখন তাকে আমরা শাইং বা ইয়াউনিং বলছি। ঠিক আছে? নেক্সট উইজ। এটাও তোমরা খুব ইজিলি শুনতে পাবে, সেটা হচ্ছে একটা হাই পিচড মিউজিক্যাল হুইজলিং সাউন্ড। হাই পিচড মিউজিক্যাল হুইসলিং সাউন্ড। ঠিক আছে? নেক্সট রেলস। রেলস হচ্ছে অ্যাবনর্মাল বাবলিং সাউন্ড সিন ইন নিউমোনিয়া। নিউমোনিয়ার ক্ষেত্রে যদি অসকালটেশন করো একটা বাবলিং সাউন্ড পাবে, সেটাকে বলা হচ্ছে রেলস। নেক্সট আসি অ্যাবনর্মাল মুভমেন্ট ইন রেসপিরেশন। সেক্ষেত্রে কী আছে? শ্যালো রেসপিরেশন আর ডিপ রেসপিরেশন। শ্যালো বলতে এখানে ট্যাকিপনিয়া বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কি শর্ট অ্যান্ড কুইক ব্রিদিং, তাকে আমরা ট্যাকিপনিক রেসপিরেশন বলতে পারি বা স্যালো রেসপিরেশন বলতে পারি। আর ডিপ রেসপিরেশন বা স্লো ব্রিদিং, তাকে ব্র্যাডিপনিয়া বলতে পারি। ঠিক আছে? তাহলে এটা মোটামুটি আমাদের অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালস অ্যান্ড রেসপিরেশন অ্যান্ড ভাইটাল সায়েন্সের যে রিজন বিহাইন্ড কলস ইট ভাইটাল, এটা মোটামুটি আমাদের মানে পড়া হলো। ওকে, এই অবধি থাক, নেক্সট এপিসোডে আমরা আবার কন্টিনিউ করব।